আজও তুমি আমার কাছে এক যুবা। জানো, তোমাকে যখন সবাই গুরুদেব বলে ডাকতো আমার ভারী খারাপ লাগতো। গুরুদেব শুনলেই মনে হতো দাড়িওয়ালা জটাওয়ালা এক বুড়ো সন্ন্যাসী। তাই আমি অনেক ভেবে চিন্তেই তো আমার নাম রানুর সঙ্গে মিলিয়েই ভানু নামটা পছন্দ করেছিলাম, তোমার ভানু সিংহের ওই সিংহটা বাদ দিয়ে। তুমি একান্ত আমার ভানু দাদাই ছিলে। সেই নামে ডাকার আর কারো অধিকার ছিল না, আর তাছাড়া কেউ ডাকতেও না। মনে আছে ভানু দাদা? কবিগুরু বললেন, প্রথম দিন তোমাকে দেখে আমার মনে হয়েছিল প্রিরাফেলাইট চিত্রকলায় যে সমস্ত উড়ন্ত পরীদের দেখা যায় ঠিক তাদের মতো। দুধে আলতা গায়ের রং, সরল হরিণী চোখ, মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, আর অঙ্গে একটি সুতোও নেই। রানু বলল, ধ্যাত, বলেই লজ্জায় মুখটা নামিয়ে নিল। কবিগুরু বললেন, না, পরে তুমি একটা গোলাপি রঙের শাড়ি আলুথালু ভাবে গায়ে জড়িয়ে এলে। রানু বলল, শান্তিনিকেতনের দিনগুলো কি সুন্দর ছিল বলো ভানু দাদা। সারাক্ষণ তোমার সান্নিধ্যে থাকতে আমার যে বড় ভালো লাগতো। তুমি লিখতে আর আমি তোমার পাশটিতে দাঁড়িয়ে থাকতাম। তোমাকে দুধ খাওয়ানো, চুল আঁচড়ে দেওয়া, তোমার সব কাজ করতেই আমার খুব ভালো লাগতো। তাই তুমি কি বলতে মনে আছে ভানু দাদা? তুমি নাকি আমার খেলার পুতুল। আর আমি যখন থাকতাম না তোমার চুল আঁচড়ানোও হতো না। আমি ফিরে গিয়ে জিজ্ঞেস করলে তুমি বলতে, তোমার চিরুনি রানীটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়ে যে লুকিয়েছে। আর আমি তৎক্ষণাৎ তা দেরাজ থেকে বের করে আনতাম। আর এই কারণেই তুমি বোধহয় আমার বিয়েতে তোমার লেখা এক আলমারি ভর্তি বইয়ের সঙ্গে সোনার কাস্কেটে ভরে তোমার মাথার একগুচ্ছ চুল উপহার দিয়েছিলে। এই বলে রানু আর ভানু দুজনেই হাসতে লাগলেন। সেদিন, হ্যাঁ, এই তো সেদিনের কথাই মনে হচ্ছে। সেদিন জোর করে আমাকে মা বাবা শান্তিনিকেতন থেকে টেনে হিঁচড়ে ট্রেনে তুলে বেনারস নিয়ে গিয়েছিল। কিন্তু আমি তো তোমার কাছেই থাকতে চেয়েছিলাম বলো। সারাক্ষণ তোমার কাছে, তোমার পাশে থাকতেই যে আমার খুব ভালো লাগতো। আর আমি তো শান্তিনিকেতনেই পড়াশোনা করতে চেয়েছিলাম। তোমাকে ছাড়া যে আমার একদম ভালো লাগতো না। আর আমাকে না হলে তোমারও একই দশা, তোমার কলম দিয়ে লেখা বেরোতো না। তারপর একদিন সুযোগ এলো, তুমি অ্যান্ড্রুজ সাহেবকে দিয়ে আমাকে বেনারস থেকে নিয়ে এলে। তারপর ধীরে ধীরে একা একাই তো জোড়াসাঁকো শান্তিনিকেতন যাওয়া আসা করতাম। আচ্ছা ভানু দাদা, এখানে তোমাকে কেউ দেখেনি তো? বলো, বলো না ভানু দাদা, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি তো একা একাই এত কথা বলে চলেছি। কবিগুরু মুচকি হাসলেন। তারপর তিনি রানুর বাঁ হাতটি ধরলেন, আর তখনই তার নজর গেল রানুর অনামিকায় শোভা পাচ্ছে তাঁরই দেওয়া হোয়াইট মেটালের মাঝখানে ছোট্ট ডিমের মতো জলজলে নীলা, আর তার চারপাশে 18টি ছোট ছোট হিরে বসানো আংটিটি। রানুর হাতে ওই কমলকলিকা আঙুলে আংটিটিরও যেন শোভা বৃদ্ধি পেয়েছে। তারপর তিনি বললেন, আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। রানু তৎক্ষণাৎ তাঁর ডান হাতটি কবিগুরুর মুখে চাপা দিয়ে বললেন, এটা শুনবো না। জীর্ণ পাতা যাবার বেলায় আবার কি কথা? এরকম বলা চলবে না একদম। তুমি চির সবুজ পাতা। জানি তুমি আমার ওপর খুব রাগ করেছ। কি করব বলো? আমার মতামত ছাড়াই আর তোমার অনুপস্থিতিতে এক রক্ষণশীল পরিবারে আমার বিয়ে স্থির হয়ে গেল। আর এই বিয়েতে দূর থেকে তুমিও আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলে আমার শ্বশুর বাড়িতে। আমি তো তোমাকে বলেছিলাম ভানু দাদা, আমি কাউকে বিয়ে করব না, আপনার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু তুমিই তো আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে ভানু দাদা। আমার অমতেই আমাকে বিয়ে করতে হলো। তোমার কাছে সময়ে অসময়ে যেতে পারি না, আমার ভেতরটা হু হু করে। কবিগুরু বললেন, পুরোটা শোনো আগে,
এখনো তো আমার বলা শেষ হয়নি রানু। তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে ফাগুন আসে ফিরে ফিরে দক্ষিণ বায়ে, নতুন সুরে গান উড়ে যায় আকাশ পারে, নতুন রঙে ফুল ফোটে তাই ভারে ভারে। তারপর তিনি রানুর থুতনিটি ধরে বললেন, ওগো আমার নিত্য নূতন, দাঁড়াও হেসে, চলবো তোমার নিমন্ত্রণে নবীন বেশে। রানুর চোখ জলে ভরে এলো। ছলো ছলো চোখে রানু কবিগুরুর দিকে তাকিয়ে বললেন, কি সুন্দর করে তুমি বলো ভানু দাদা, আমার হৃদয় অস্থির হয়ে ওঠে। মনে হয় সারাক্ষণ তোমার কবিতা শুনি, তোমার গান শুনি।